ওকে, আজকে আমরা মাস্টার বাজেটিং নিয়ে কথা বলবো। সো বাজেটিং, এটার সাথে আপনি আগে থেকে ফ্যামিলিয়ার। আমরা এখানে বাজেটিং এর আলোচনাটা কেন নিয়ে আসছি? আইডিয়াটা হচ্ছে আপনি দেখেছেন যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ম্যানেজার্সদের কে কিভাবে হেল্প করে তার একটা বড় স্পেস ছিল যে প্ল্যানিং এন্ড কন্ট্রোল। সো বাজেটিং এর ক্ষেত্রে বাজেটিং এই টুলটা আমাদেরকে প্ল্যানিং এন্ড কন্ট্রোলে খুব ভালোভাবে ফেসিলিটেট করে। তো এটা হচ্ছে মূলত আইডিয়া। আমরা যদি বাজেটিংটা ঠিক মতো না করি, আহ, আমাদের রিসোর্সেসটা আমরা কতটুকু, অনেক সময় দেখা যায় যে রিসোর্স ওভার অ্যালোকেশন হচ্ছে অথবা আন্ডার অ্যালোকেশন হচ্ছে। তো আমরা চাই যে রিসোর্সটা প্রপারলি যেন ইউটিলাইজ হয়, এতটুকু যেন রিসোর্স অ্যালোকেট করা হয়। তো এই পারপাসে আমরা বাজেটিংটা করে থাকি। So, আমরা আরেকটু ডিটেলে কথা বলবো, লেটস প্রসিড। তো বাজেটটা হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ প্ল্যান। এটা কেন করা হয়? এটা হচ্ছে আমার যে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আছে, এটা আমাদের কতটুকু অ্যালোকেট করা হবে এবং কতটুকু ব্যবহার করা হচ্ছে, এটার আহ, একটা ট্র্যাক রাখার জন্য এটা কাজটা করা হয়। সো আপনার এই বাজেটিংটা যে একটা টাইম ফ্রেমের জন্য করা হয়। সো টাইম ফ্রেমের বেসিসে আমরা বাজেটকে দুভাবে দেখি। একটা হচ্ছে অপারেটিং বাজেট, একটা হচ্ছে কন্টিনিউয়াস বাজেট। সো অপারেটিং বাজেটটা হচ্ছে একটা কোম্পানির ফিসকাল ইয়ার হচ্ছে 1 ইয়ার। সো আমরা ওটার সাথে করেসপন্ডিং করে এই বাজেটটা করি। এক বছরে আমার কি 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 পরিমাণ সেলস হবে, এক বছর আমার কি কি রিসোর্সেস লাগবে, এক বছর আমার রিসিভেবলস কেমন থাকবে, স্যালারিতে কস্ট কেমন যাবে, এটসেট্রা। আরেকটা হচ্ছে পারপেচুয়াল বাজেট। এটাতে যেটা করা হয়, এটা একদম এটারও 12 মান্থ পিরিয়ড থাকে। বাট আইডিয়াটা হচ্ছে, সে আপনি ধরে নিলাম জানুয়ারি থেকে ডিসেম্বর বাজেট করলেন। আপনি রাইট নাও এখন আগের বছরের নভেম্বরে আছেন, পরের বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর আপনি বাজেট করলেন। এখন জানুয়ারি যখন চলে আসলো, আপনি জানুয়ারি যখন কমপ্লিট করলেন, তখন এই বাজেট আর কত মাস বাকি আছে? 11টা মাস বাকি আছে। বাট আপনার আইডিয়াটা হচ্ছে এটা পারপেচুয়াল হবে, পারপেচুয়াল 1 ইয়ারের জন্য। সো ওই ক্ষেত্রে বর্তমান জানুয়ারিটা শেষ হয়ে গেছে, বাট ডিসেম্বরের পরে আবার একটা জানুয়ারি আছে পরের বছরে, সেই জানুয়ারিটা অ্যাড হবে। তাহলে সবসময় 12 মান্থ পিরিয়ড থাকবে। অথবা আপনি ফেব্রুয়ারি পর্যন্ত ফিনিশ করলেন, পরের মান্থের ফেব্রুয়ারি পর্যন্ত এটা আবার, মানে পরের বছরের যে 2 মাস আছে সেই 2টা মাস অ্যাড হবে। সো ইন টোটাল আমার 12 মাসে থাকছে। তো আমরা এটা যদি একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি, সে আমার অপারেটিং বাজেটের কথা যেটা বললাম, এটা হচ্ছে জেনারেলি 1 ইয়ার পিরিয়ডের জন্য করা হয়। এটা সাধারণত রোলিং হয় না। সে আমার পিরিয়ড হচ্ছে 2021। 2021-এর জন্য আমার কি কি সেলস হবে, কেমন কস্ট হবে, কেমন স্যালারিস হবে, কোথায় আমার আহ, কতটুকু টাকা রিসোর্স প্রকিউর করা লাগবে, এটসেট্রা এটসেট্রা। এগুলা একদম এট এ টাইম 1 ইয়ার পিরিয়ডের জন্য করা হয়। সো কনভেনিয়েন্সের জন্য এই 12 মান্থটাকে আবার কোয়ার্টারলিও অ্যালোকেট করা হতে পারে। So আমি 12 মান্থ একসাথে না করে 12 মান্থ করবো, বাট 4টা কোয়ার্টার এটা অ্যালোকেশন থাকবে। আর কন্টিনিউয়াস বাজেটে যেটা করা হয়, আমরা আপনার সে 2021-এর জানুয়ারি থেকে 2021-এর ডিসেম্বর আমরা বাজেট করলাম, আমরা এখন আছি 2020-এ। এখন 21-এর মার্চে যখন আমরা পৌঁছে যাব, তখন আমার এই জানুয়ারি টু মার্চ এটা কমপ্লিট, এটা বাজেটিং পিরিয়ডের মধ্যে আর নাই। আর আমি চাই যে পুরোটা বাজেট যেন 12 মান্থ পিরিয়ডের জন্য থাকে।
So, ওই ক্ষেত্রে যেটা হবে সামনের, মানে এটা তো 2021-এর, 2022-এর যে মার্চ পিরিয়ড পর্যন্ত, এটা এতটুকু পর্যন্ত বাজেট আবার এটার সাথে অ্যাড হবে। তাহলে কি থাকছে, এটা ওভারঅল 12 মান্থ থাকছে। সো এটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কন্টিনিউয়াস বাজেট বা পারপেচুয়াল বাজেট বলা হয়। সো দিস ওয়ান ইজ মোর দিস ওয়ান ইজ মোর ডাইনামিক অ্যান্ড দিস ওয়ান ইজ স্ট্যাটিক। ঠিক আছে, দিস ওয়ান ইজ স্ট্যাটিক অ্যান্ড দিস ওয়ান ইজ ডাইনামিক। আচ্ছা, এখন বাজেটিং এর যেটা বলছিলাম একটু আগে, যে বাজেটিং কেন কিভাবে আমাদেরকে ফ্যাসিলিটেট করে, মূল একটা পারপাস হচ্ছে প্ল্যানিং এর আমাদেরকে হেল্প করে। So, আমরা প্ল্যানিং ব্যাপারে আগে জেনেছিলাম। সো আপনি দেখছেন যে আপনি আগে থেকে প্ল্যান করছেন যে আমার, সে আমরা একটা কোম্পানির কথাই বলি, ফর এক্সাম্পল আমরা আকিজের মজের কথা বলেছিলাম বেশ কয়েকবার, সে আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড। তো তার এখন থেকে প্ল্যান আছে, সে 2025-এ সে জুলাইতে, অগাস্টে, সেপ্টেম্বরে তার কতটুকু সেলস টার্গেট। সো এই যে প্ল্যানিংটা তারা করেছে, এখন এই অনুযায়ী তাদেরকে কি করতে হবে, প্রোডাকশনে যেতে হবে, রিসোর্স পারচেস করতে হবে, স্টাফ রাখতে হবে, ডিস্ট্রিবিউশন করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো আমি যদি এটা না করতাম, এই প্ল্যানিংটা যদি আমি মানে এই বাজেটিংটা যদি না করতাম, আমি কিন্তু এই প্ল্যান গুলো করতে পারতাম না। সো ইট হেল্পস আস, আমার যে অবজেক্টিভ আছে যে আমি কি অ্যাচিভ করতে চাই, আমি সেলস গ্রোথ কত বাড়াতে চাই, এগুলোকে ফ্যাসিলিটেট করতে আমাকে বাজেটিং হেল্প করে। আচ্ছা, আরেকটা বড় পারপাস হচ্ছে বাজেটিং এর, ইট হেল্পস আস টু হ্যাভ এ বেটার কন্ট্রোল। ফর এক্সাম্পল, আপনার এটার জন্য অগাস্টে অগাস্টে যে বাজেটটা থাকার কথা, আহ অগাস্টে আমরা যে বাজেটেড সেলসটা বলেছিলাম, এটার জন্য আমার কি থাকা লাগবে, রিসোর্সেস থাকা লাগবে, কতটুকু প্রডিউস করা লাগবে। এখন ফর এক্সাম্পল এখানে এক্সেস সাপ্লাই হলো অগাস্টে, যতটুকু দরকার নাই তার চেয়ে বেশি সাপ্লাই থাকলো। সো ইউ ক্যান মেক এ কোয়েশ্চেন যে কেন এটা হলো, আমার তো বাজেটের এস্টিমেট কম ছিল। সো এটা নিয়ে, সো ইউ আর কম্পেয়ারিং দিস এক্সেস সাপ্লাই উইথ হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড। সো এটা আপনি করতে পারবেন না যদি না আপনার বাজেট না থাকে। ওকে, আচ্ছা, এখন বাজেটের প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে যে বেনিফিটস গুলো থাকে, দিস আমরা হয়তো এক্সাম্পল একটা বেসিসে ডিসকাস করেছি, বাট ইউ ক্যান থিঙ্ক অফ দ্য হোলিস্টিক ওয়ে অফ থিঙ্কিং অফ দ্য বেনিফিটস অফ বাজেট ফ্রম দ্য প্ল্যানিং পার্সপেক্টিভ। তো আমি যখন বলছি যে ফর এক্সাম্পল অগাস্টে আমার 2 মিলিয়ন ইউনিট সেল হবে, সো এটা কিন্তু, এই প্ল্যানটা কিন্তু আমি কি করেছি, সবার সাথে কমিউনিকেট করেছি, এবং সবাই কিন্তু এই পারপাসটা অ্যাচিভ করার জন্য কাজ করবে। এবং আহ, এটা যদি আমি ডিফাইন না করে থাকি, আমি কিন্তু বুঝতে পারবো না যে আমার কতটুকু এফোর্ট দেওয়া উচিত। সো দিস আর ভেরি দিস আর ভেরি কানেক্টেড উইথ, মানে নর্মালি প্ল্যানিং এর যে বেনিফিটস গুলো বা প্ল্যানিং এর যে অ্যাডভান্টেজেস গুলো, সেই অ্যাডভান্টেজেস গুলো ফেসিলিটেট করতে আমাকে বাজেট হেল্প করে। আর কন্ট্রোল পার্সপেক্টিভ থেকে আমরা মূলত যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমার রিসোর্সটা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা। আমি যেটা চাই না যে রিসোর্স ওভার ইউজ হোক বা রিসোর্স আন্ডার ইউজ হোক, আমার যতটুকু বাজেটের টার্গেট বা আমার যতটুকু প্ল্যানিং পার্সপেক্টিভ আছে, টার্গেট আছে, সেটার জন্য যতটুকু দরকার ততটুকু যেন আমি প্রোভাইড করতে পারি। আহ, তো আমার রিসোর্স যদি ওভার ইউজ বা আন্ডার ইউটিলাইজ হয়, আই উইল বি স্যাক্রিফাইসিং মাই এফিসিয়েন্সি। আর ইফেক্টিভনেস এর আইডিয়া হচ্ছে যে আপনার যেটা প্রোডাক্ট লাগবে, প্রোডাক্টের সেলস হবে, সেটার জন্য আপনার
যা যা ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এটসেট্রা, এগুলো আপনাকে কি করতে হবে? প্রকিউর করতে হবে। এখন এগুলো যদি আপনি ঠিক মতো প্রকিউর না করেন, এগুলো যদি ল্যাকিংস থাকে, তাহলে আপনার সেলস এর যে কোয়ান্টিটি বা যে সেলস এর যে প্রোডাক্ট, এগুলো দেখা যাবে কিছুটাতে ডিফেক্ট আছে, কিছুটা ঠিক মতো হয়তো ফিনিশিং হয় না, এটসেট্রা এটসেট্রা, কি দেখা যাবে? প্রবলেম দেখা যাবে। ইন দ্যাট কেস ইউ আর কম্প্রোমাইজিং দ্য ইফেক্টিভনেস। আর ইউজুয়ালি যেটা করা হয়, আপনি দেখেছেন যে কোম্পানির ম্যানেজমেন্টদেরকে রেগুলার বেসিসে রিওয়ার্ড দেওয়া হয়। কিভাবে রিওয়ার্ডটা দেওয়া হয়? রিওয়ার্ডটা দেওয়া হয়, তাদেরকে বলা হয় যে তোমার বাজেটেড সেলস হচ্ছে 2000 ইউনিট সেল করা। সেই টার্গেটটা যখন সে অ্যাচিভ করে, অথবা টার্গেট কে যখন সে অ্যাচিভ করে, তাকে তখন কি দেওয়া হয়? রিওয়ার্ড দেওয়া হয়। তো আপনি যদি এটা এমপ্লয়কে কমিউনিকেট করতে না পারেন যে আপনাকে কতটুকু সার্ভ করতে হবে বা কতটুকু অ্যাচিভ করতে হবে, তাহলে কিন্তু আমরা এমপ্লয়ীদেরকে কি করতে পারছি না? প্রপারলি রিওয়ার্ড করতে পারছি না। সো আমরা বাজেট কিভাবে প্রস্তুত করি, সেটার দুটো অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে টপ ডাউন বাজেটিং, আর একটা সেলফ ইম্পোজড বাজেটিং। সো আইডিয়া ইজ ভেরি মাচ সিম্পল। ফর এক্সাম্পল, কোম্পানির টপ ম্যানেজমেন্ট আছে, মিডল ম্যানেজমেন্ট আছে, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট আছে। So এখন টপ লেভেল ম্যানেজমেন্ট যদি বলে দেয় যে এই ইউনিটে এতটুকু অ্যালোকেশন, এই ইউনিটে এতটুকু অ্যালোকেশন, এই ইউনিটে এতটুকু অ্যালোকেশন, আবার এটার বেসিসে মিডল ম্যানেজমেন্ট যা পেয়েছে এটার বেসিসে তারা উপর থেকে কি করে দিচ্ছে? ডিফাইন করে দিচ্ছে। সো টপ লেভেল ম্যানেজমেন্ট, দে আর নট আস্কিং দ্য মিড লেভেল ম্যানেজার্স যে তোমার কতটুকু প্রয়োজন হবে সেটা তুমি বলো, এই কথাটা কিন্তু বলছে না। অথবা মিডল লেভেল ম্যানেজমেন্ট কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্টকে বলছে না তোমার কোন ইউনিটের পারপাসে কি কি প্রয়োজন হবে সেটা তোমাকে বলো। বাট দ্য বাজেটিং ইজ কামিং ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট। এখান থেকে এই ফ্লোতে আসছে, এরাই উপর থেকে সব ঠিক করে দিচ্ছে। কাইন্ড অফ আমাদের যেটা অনেক সময় হয় গভর্নমেন্ট লেভেলে। তো গভর্নমেন্ট লেভেলে যখন বাজেট করা হয়, তখন তারা নিজেরাই ঠিক করে দেয় যে কোন সেক্টরে কত অ্যালোকেট হবে। তো এটার বেসিসে যারা নিচে আছে তাদেরকে কি করতে হয়? কাজ করতে হয়। So that is a kind of example of top-down budgeting. আর সেলফ ইম্পোজ বাজেটিংটা আইডিয়াটা হচ্ছে যে আপনার, আমরা এখানে একটা ফ্লো চার্ট আছে। ফর এক্সাম্পল, আপনার এইভাবে হায়ার আর কি আছে। সো এই সুপারভাইজার হচ্ছে ডিফারেন্ট ইউনিটের সুপারভাইজার। ইউ ক্যান থিঙ্ক অফ তারা প্যাকেজিং এর কাজ করে, তারা ম্যাটেরিয়ালস এর কাজ করে, এটসেট্রা এটসেট্রা, অথবা চারটা ডিফারেন্ট ইউনিটের। আচ্ছা, এখন সুপারভাইজাররা নিচ থেকে বলে যে আমার ইউনিটে কি কি প্রয়োজন হবে বা কি কি দরকার হবে, বা আমি কতটুকু সেলস করতে পারবো, আমার কতটুকু ক্যাপাসিটি এটসেট্রা। এটা তারা মিডল ম্যানেজমেন্টকে বলে। এন্ড মিডল ম্যানেজমেন্ট এসিমিলেট দা কনস্টিটিউয়েন্ট, মানে এই মিডল ম্যানেজমেন্ট এদের দুইজনের ব্যাপারটাকে কোঅর্ডিনেট করবে। মিডল ম্যানেজমেন্ট এদের দুইটা কোঅর্ডিনেট করবে। দেন দে কমিউনিকেট উইথ দ্য টপ ম্যানেজমেন্ট, দেন টপ ম্যানেজমেন্ট ফাইনালাইজ করে যে বাজেটের নাম্বার কি হবে। সো ইউ সি যে টপ ডাউন বাজেটিং এ অ্যারোটা ছিল এরকম, উপর থেকে ঠিক করা হচ্ছিল। আর সেলফ ইম্পোজ বাজেটে কি হচ্ছে? আপনার যারা লোয়ার লেভেল ম্যানেজার্স আছে, দে আর অ্যাকচুয়ালি ডিফাইনিং যে হোয়াট শুড বি দ্য বাজেট, বাজেটের নাম্বার। ঠিক আছে? এখন বিটুইন দিস টু অ্যাপ্রোচ, হুইচ ওয়ান ইজ মোর convenient and which one is more preferred? The idea is the self-imposed budget. The idea is the self-imposed budget. কারণ হচ্ছে আপনি যখন সেলফ ইম্পোজ বাজেট করছেন, আপনি কি করছেন? যারা লোয়ার লেভেল ম্যানেজমেন্ট আছে তাদেরকে আপনি কি করছেন? ইউ আর অ্যাকচুয়ালি লিসেনিং টু দেম, কারণ তারাই কিন্তু আপনার বাজেটটা এক্সিকিউট করবে। সো ওয়েন ইউ আর লিসেনিং টু দেম, ইউ আর অ্যাকচুয়ালি রেসপেক্টিং দেম, এবং আপনার বাজেটটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর আমাদের টপ লেভেল ম্যানেজমেন্ট বা টপ ডাউন বাজেটিং যে অ্যাপ্রোচটা দেখা যায়, টপ ডাউন বাজেটিং যে অ্যাপ্রোচটা দেখা যায়, এটাতে প্রবলেমটা কি হয়?
আপনি যখন আহ উপর থেকে সবকিছু ঠিক করে দিচ্ছেন, সে ফর এক্সাম্পল আমাদের গভর্নমেন্ট সেক্টরে কি হয়, আহ, আপনার কিছু কিছু অ্যালোকেশন, ফর এক্সাম্পল এডুকেশন, দেখা যায় যতটুকু না প্রয়োজন তার চেয়ে কম অ্যালোকেশন হচ্ছে। আবার কিছু কিছু অ্যালোকেশন যেখানে দেখা যায় প্রয়োজন নাই তার চেয়ে বেশি অ্যালোকেশন হচ্ছে। তো এটার বড় একটা প্রবলেম, এটা বড় একটা রিজন হচ্ছে এখানে কারা ইনভলভ ছিল না, যারা বাজেট এক্সিকিউট করবে ফ্রন্ট লাইন, তারা কিন্তু এখানে ইনভলভ ছিল না। আর আপনি যখন যারা বাজেট এক্সিকিউট করবে তাদের কাছ থেকে আপনি এস্টিমেট নিয়ে বাজেটটা এস্টিমেট করেন, তার বাজেটটা আপনার প্ল্যান করেন, তখন কিন্তু আপনার লোয়ার লেভেল ম্যানেজমেন্ট ফিলস মোর এনকারেজড এন্ড মোর মোটিভেট টু পার্টিসিপেট এন্ড টু ইনভলভ টু হেল্প ইউ টু সাকসেসফুলি ইমপ্লিমেন্ট দ্য বাজেট। এন্ড যারা ফ্রন্টলাইনার্স আছে, দে ফিল দ্যাট দে আর দ্য ওনার্স অফ দ্য বিজনেস অর দে আর দ্য ওনার্স অফ দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে, যেটা কিন্তু কোথায় থাকে না, টপ লেভেল ম্যানেজমেন্টে থাকে না। এখন এটাতে কি প্রবলেম হতে পারে? আমরা তো অ্যাডভান্টেজের কথা বললাম, প্রবলেমটা হতে পারে ফর এক্সাম্পল আপনার, ধরে নিলাম আপনার আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড, তার আমি ধরে নিলাম তার আপনার ছয়টা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে যারা সেলসে কাজ করে থাকে। তো এখানে কি করলো, এই জায়গায় যে আছে, বলল আহ, আমি আমার টার্গেট সেলসটা কমিয়ে দিই। তো টার্গেট সেলস কমিয়ে দিলে আমার বেনিফিট কি? So, আমি যদি আমি অ্যাকচুয়ালি 3 মিলিয়ন সেল করতে পারি, বাট আমি টার্গেট সেল করলাম 2.5। এখন আমি কোনটা অ্যাচিভ করাটা আমার জন্য কনভেনিয়েন্ট? আমি হয়তো 3 মিলিয়ন পারি, বাট আমাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। বাট 2.5 ইজ ভেরি ইজি টু গো। আমি যদি, যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমার ইউনিটে বাজেট ঠিক করার জন্য, তখন আমি যেটা করব, আমি হয়তো 2.5টা প্রেফার করবো নাকি 3 প্রেফার করবো। হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি কোন টার্গেটটা প্রেফার করব? ইউ ক্যান গিভ ইউর আনসার ইন কমেন্ট। আমি কি 2.5 প্রেফার করবো না 3 প্রেফার করবো? কোনটা প্রেফার করব? সো ভেরি লাইকলি যে আমি প্রেফার করবো 2.5 যখন সেলস এর ক্ষেত্রে। আবার যখন রিসোর্সের ক্ষেত্রে, ফর এক্সাম্পল আমি 3 মিলিয়নের মধ্যে একটা খরচ কমপ্লিট করতে পারি, বাট আমি এখানে এস্টিমেট দিলাম 3.2। আমি এটা কেন দিলাম? আমি এটা দিলাম যে 3 মিলিয়ন যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাব খরচ একটা, তখন আমার যতটুকু চ্যালেঞ্জ হবে এফিসিয়েন্সি অ্যাচিভ করার জন্য, 3.2 যদি আমার থাকে, আই ফিল লেস চ্যালেঞ্জড। সেখানে কিন্তু আপনি বেশি রিসোর্স ইউজ করছেন। সো কেন আপনি 3.2 দিয়েছেন? বিকজ ইউ ওয়ান্ট টু ফেস লেস চ্যালেঞ্জেস। কারণ আপনার 3 মিলিয়নে করতে গেলে আপনি একটু কাজটা পসিবল, বাট আপনাকে চ্যালেঞ্জ ফেস করতে হবে। সেই যে আপনি ওভার এস্টিমেশন করছেন, আন্ডার এস্টিমেশন করছেন, টু অ্যাকর্ডিং টু ইউর প্রেফারেন্সেস, এই ব্যাপারটাকে বলা হয় বাজেটারি স্ল্যাক। সো এটা যেন না হয়, এই জন্য যারা সেলফ ইম্পোজড বাজেট এক্সিকিউট করে থাকে, তার একটা ব্রড গাইডলাইন দিয়ে থাকে যে কি করা যাবে বা কি করা যাবে না। সো আমরা মূলত এই চ্যাপ্টারে যে প্রবলেম গুলো দেখবো সেটা হচ্ছে মাস্টার বাজেটের প্রবলেম। সো আইডিয়া হচ্ছে আমাদের, আমরা শুরু করি হচ্ছে সেলস বাজেট দিয়ে। এখন সেলস এর সাথে যে ব্যাপারগুলো কানেক্টেড সেগুলো আমরা প্রতিটার ইন্ডিভিজুয়াল বাজেটিং করব। ফর এক্সাম্পল সেলস আপনাকে করতে হলে প্রোডাকশন করতে হবে। প্রোডাকশনে গেলে আপনি দেখেছেন যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, সেটা করতে গেলে আপনার কি কি বাজেট করা লাগে? ম্যাটেরিয়ালস এর বাজেট করা লাগবে, লেবারের ওভারহেডে বাজেট করা লাগবে। তারপর আপনার সেলস এর সাথে আরেকটা ইনডিরেক্ট এক্সপেন্স কানেক্টেড, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। তো এগুলো সবগুলোর সাথে আপনার কি ইনভলভড? ক্যাশ এক্সপেন্স ইনভলভড, ক্যাশ রেভিনিউ ইনভলভড, এটার সাথে রেভিনিউ ইনভলভ, আর বাকিগুলোর সাথে কি ইনভলভ, মানে
এটা থেকে টাকা আসবে, ক্যাশ আসবে। আর এগুলোর কারণে কি হবে, ক্যাশ এক্সপেন্ডিচার হবে। তো সবগুলো আমাকে, আমি যখন করব ফাইনালি আমি কি 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 প্রিপেয়ার করতে পারবো, ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে পারবো। তো আমার যখন ক্যাশ বাজেট প্রিপেয়ার হয়ে যাবে, বেসড অন দ্যাট আমি ক্রিয়েট করতে পারবো যে আমার ইনকাম স্টেটমেন্ট কি হবে, প্রোফর্মা বা বাজেটেড ইনকাম স্টেটমেন্ট, আমার ফিউচার ব্যালেন্স শিট কি হবে বা বাজেটেড ব্যালেন্স শিট কি হবে। ঠিক আছে। সো আইডিয়ালি এই যে মাস্টার বাজেট, যেখানে আমরা অনেকগুলো বাজেটের কথা একসাথে বলছি, স্টার্টিং উইথ দ্য সেলস বাজেট, এটা আমাদেরকে থিঙ্ক অফ বিগ সিনারিও, এটার আমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করে। সো মূলত এখানে কয়টা বাজেট আছে, আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, তো এই যে 10টা বাজেট থেকে মূলত আপনি 10টা কোশ্চেনের আনসার পান। ফর এক্সাম্পল, ইফ আই সিম্পলি আস্ক ইউ যে সেলস বাজেট যদি আপনি করে থাকেন, আমি এক্সাম্পল একটু স্লাইটলি ডিসকাস করেছি, সেলস বাজেট যদি আপনার হয়ে থাকে বা আপনি করে থাকেন, কি ধরনের আনসার পাবেন? উড ইউ প্লিজ রাইট ইন দ্য চ্যাট বক্স, একটু লিখবেন যে আপনার যদি সেলস বাজেট করা থাকে আপনি কি কি ধরনের কোশ্চেন আনসার পাবেন। সেলস বাজেট যদি আপনার করা থাকে আপনি কি ধরনের আনসার পাবেন, কি ধরনের কোশ্চেন আনসার পাবেন? লাইক দিস, যে আপনি কত সেলস রেভিনিউ আর্ন করবেন ইন বাজেটেড পিরিয়ড। ঠিক আছে। একইভাবে আপনি, আপনার যদি ডিরেক্ট ম্যাটেরিয়ালস এ বাজেট করা থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে হোয়াট উইল বি দ্য কোয়ান্টিটি অফ ডিরেক্ট ম্যাটেরিয়ালস টু বি পারচেজড অর টু বি প্রকিউরড। ঠিক আছে। তো প্রত্যেকটা বাজেটের এভাবে আপনার কি আছে, পারপাস আছে। তো আমরা যখন মাস্টার বাজেট করতে যাব, আমাদেরকে আহ অনেকগুলো এস্টিমেট বা অনেকগুলো অ্যাজাম্পশনস করা লাগে। তো আমরা সেগুলো আহ আমাকে কোশ্চেনে বলা থাকবে, এবং সেগুলো বেসিসে আমাকে কি করতে হবে, মাস্টার বাজেট তৈরি করতে হবে। তো আপনার যখন ফাইনাল এক্সাম থাকবে তখন আপনার মাস্টার বাজেট একটা কোশ্চেন অবভিয়াসলি থাকবে, ইজ এ বিগ প্রবলেম কম্পেয়ার টু আদার প্রবলেম, বাট কম্প্রিহেন্সিভ প্রবলেম, ইজি টু গো, বাট আপনাকে ট্র্যাক রাখতে হবে। এটা যদি আমি ঠিক মতো কিসের সাথে কি কানেক্টেড এটাকে ট্র্যাক রাখতে না পারি, দ্য চান্সেস অফ মিস্টেকস ইজ লাইকলি। ঠিক আছে। আচ্ছা, এখন আমার কি কি ধরনের অ্যাজাম্পশনস করা লাগতে পারে? ফর এক্সাম্পল, আমার যেগুলো আপনাকে ইউজুয়ালি দেওয়া থাকবে মানে কোশ্চেনের জন্য, আর আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন আপনাকে কিন্তু এগুলো আপনাকে নিজে কি করতে হবে, ডিসাইড করতে হবে বেসড অন হোয়াট। সে ফর এক্সাম্পল, আপনি কোন মান্থে কত সেলস করতে পারবেন, এটা আপনার কিসের উপর ডিপেন্ড করবে, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। আর আমি যদি কয়েকটা ফ্যাক্টরের কথা বলি, ফর এক্সাম্পল আপনার ক্যাপাসিটি কেমন, আপনার ক্যাপাসিটির সাথে এটা কানেক্টেড। মার্কেটের আপনি মার্কেটিং পরে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে শিখেছেন, এটার সাথে রিলেটেড। ঠিক আছে। আপনি বিজনেসে কোর্স পড়েছেন, আপনি ইকোনমিক এনভায়রনমেন্টের সাথে কানেক্ট রিলেটেড। সো ইকোনমি যখন স্লো ডাউন হয় তখন আপনার প্রোডাক্ট যদি লাক্সারিয়াস টাইপের প্রোডাক্টস হয় তখন কিন্তু আপনি এটা সেলস কমবে, ভাইস ভার্সা ইজ ট্রু। তারপর আপনার এই প্রোডাক্টের সেলিং প্রাইস কি হবে। সো ফর সিম্পলিসিটি হোয়াট উই ডু, সাধারণত আমরা সেলিং প্রাইসটাকে সেম রাখি বাজেটের পিরিয়ডের মধ্যে। তারপর আমার কিছু সেলস হবে ক্যাশে, কিছু সেলস হবে ক্রেডিটে। সো কতটুকু ক্রেডিটে সেল হবে, কতটুকু ক্যাশ সেলস হবে, বা আমি যে ক্রেডিটে সেল করছি এগুলো কখন কালেক্ট হবে, এগুলো আপনাকে কি করতে হবে, এজিএম করতে হবে। ইউ প্রবাবলি হার্ড অ্যাবাউট রিসিভেবলস ইন ডেইস। আপনার ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে জেনে আসার কথা। রিসিভেবলস ইন ডেইস, অ্যাভারেজে আপনার রিসিভেবলস কতদিনের মধ্যে কালেক্ট হয়। ফর এক্সাম্পল, আপনার রিসিভেবলস কালেক্ট হয় সেলস থেকে 60 ডেজ এর মধ্যে। সো এই পিরিয়ডে যখন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ কালেকশন হিসাব করছেন, এখানে কিন্তু এগুলো কালেকশন হচ্ছে না, আপনার 60 ডেজ পরে কালেকশন হবে। সেটা কিন্তু পরের মাসে চলে যাচ্ছে, পরের মাস, যেহেতু 2 মান্থস ইজ ইকুয়াল টু 60 ডেজ, এগুলো আমরা অ্যাপ্লিকেশন দেখবো।
সো আমরা স্লোলি প্রসিড হচ্ছি, একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন, যদি কোনো কনফিউশন থাকে বলবেন। ফর এক্সাম্পল, আমরা যখন রিয়েল লাইফে বাজেট করি সাধারণত আমরা মাইক্রোসফট এক্সেল ইউজ করি। আর আমরা যখন এক্সাম এনভায়রনমেন্টে থাকি তখন আমরা এই কাজটা সিম্পলি স্ক্রিপ্টের মধ্যে করি, বাট আমরা মান্থ ওয়াইজ বা কোয়ার্টার ওয়াইজ আমরা কলাম করি। ঠিক আছে। So, আমাদের মাস্টার বাজেটটা শুরু হয়, আপনি দেখেছেন যে সেলস বাজেট দিয়ে। সো সেলস বাজেটটা আমাদেরকে আহ কি কি ইনফরমেশন দেয় এবং আমাদেরকে কিভাবে সেলস বাজেট, মানে আমাদেরকে প্রত্যেকটা বাজেট, একটু আগে যে 10টা বাজেট দেখেছি, প্রত্যেকটা বাজেট আমরা করব। সো আমরা আজকের ক্লাসে দেখে আমরা কতটা কন্টিনিউ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা শুরু করছি, রয়্যাল কোম্পানি ইজ প্রিপেয়ারিং বাজেট ফর দ্য কোয়ার্টার এন্ডিং June 30th। সো June 30th একটা কোয়ার্টার কি হচ্ছে, এন্ড হচ্ছে। এটার জন্য কোম্পানি কি করছে, আপনার বাজেট তৈরি করছে। আহ এখন কোয়ার্টার, কোয়ার্টারে কয়টা মাস থাকে? জুন যে কোয়ার্টারটা, এখানে কোন মাসগুলো ইনক্লুডেড? কুড ইউ প্লিজ রাইট? জুন কোয়ার্টার যেটা ফিনিশ হয় এটার মধ্যে এই 3টা মাস থাকে, এপ্রিল, মে, জুন। আর মার্চ কোয়ার্টারে যেটা ফিনিশ হয় এটাতে কি কি থাকে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সেপ্টেম্বরে যে কোয়ার্টারটা ক্লোজ হয় এটাতে কি থাকবে? জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ডিসেম্বরে যে কোয়ার্টারটা ক্লোজ হবে এখানে কি থাকবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে প্রতিটা কোয়ার্টারে কয়টা মান্থ আসলো? প্রতিটা কোয়ার্টারে কয়টা মান্থ আসলো? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনারা কি নিজেদেরকে আনমিউট করতে পারছেন, মানে রেসপন্ড করার জন্য? হ্যাঁ। সো কোয়ার্টারের ব্যাপারটা কি ক্লিয়ার? এগুলো কিন্তু আপনার এক্সামের প্রবলেমের জন্য লাগবে। তো আচ্ছা, কোয়ার্টার আমরা বাজেট করব কোন কোয়ার্টারটার জন্য, যেটা June 30তে কি হবে, ফিনিশ হবে। So, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যেটা বলছিলাম, June 30th কোয়ার্টার মানে আমাকে এপ্রিল, মে, জুন, এই 3টা মাস আসলো, আর এটা হচ্ছে টোটাল। ওই যে টোটাল একটা ফিগার আমরা বারবার করছিলাম না, সেটা। So, আমরা 4টা কলাম করলাম। 4টা কলাম করার পরে আপনাকে প্রথম যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে আপনার সেলস এর টার্গেট কত। এখন সেলস এর টার্গেট কি বলা আছে কোশ্চেনে? বলা আছে যে আপনি আহ, এপ্রিলে 20,000 ইউনিটস বিক্রি করবেন, মেতে 50,000, জুনে 30,000। So these are equal to Q অথবা কোয়ান্টিটি। So you write the quantity here: 20,000 in April, 50,000 in May, June 30,000। In total কত হলো? 20, 50, 30, 100,000। এটা হচ্ছে পুরো কোয়ার্টারের। আর এটা আপনাকে বলা আছে যে সেলিং প্রাইস পার ইউনিট কত? $10। তাহলে আপনি যদি কোয়ান্টিটির সাথে প্রাইস পার ইউনিট মাল্টিপ্লাই করেন আপনি কি পেয়ে যাবেন? টোটাল ইউনিট সেলস পেয়ে যাবেন। সো টোটাল ইউনিট সেলস হচ্ছে দিস, টোটাল বাজেট, মানে সরি, টোটাল বাজেটেড সেলস পাবেন, মানে সেলস রেভিনিউ পাবেন। সো 20,000-এর সাথে আমরা যখন পার ইউনিট $10 মাল্টিপ্লাই করছি আমি কত পাচ্ছি? 200,000, এভাবে 500,000, লাইক দিস। ঠিক আছে। আচ্ছা, এখন এতটুকুতে কারো কোনো কনফিউশন? No, sir. আচ্ছা, থ্যাংক ইউ। এই নাম্বারগুলো আপনার কাছে মনে হবে যে এই নাম্বারগুলো কি অপ্রয়োজনীয়? সেই নাম্বারগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে, ইউল সি লেটার। সো এগুলো অপ্রয়োজনীয় কোনো নাম্বার এখানে দেওয়া হয় নাই। ওকে। সো আপাতত আমরা যেগুলো ইউটিলাইজ করে সেটা দেখালাম। এখন আপনি প্রোডাক্ট যে সেল করবেন, এই প্রোডাক্টের সেলস থেকে যে রেভিনিউ আসবে, ডু ইউ বিলিভ দ্যাট এই রেভিনিউ গুলো আপনার সাথে সাথে ক্যাশ চলে আসবে? আপনি যে সেলস এর জন্য বাজেট করলেন, হোয়াট ডু থিঙ্ক? এই টাকাগুলো কি যখনই সেল হবে সাথে সাথে কি ক্যাশ চলে আসবে, ক্যাশ সেলস হবে পুরোপুরি? ইজ ইট লাইকলি আর রিয়েল সিনারিও? হোয়াট ডু ইউ এক্সপেক্ট? The scenario is partially cash sales, partially credit sale. So
কমপ্লিট ক্যাশ সেল ইজ আনলাইকলি। ঠিক আছে, সো এখানে কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু দেখি, এটাকে প্রসেস করতে হবে। বলা হচ্ছে যে আমি যে সেলস গুলো করে থাকি, অল আর অন অ্যাকাউন্ট। ইউ প্রবাবলি হ্যাভ লার্ন দিস টার্ম ইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। হোয়াট ডাজ ইট মিন? 100% ক্যাশ সেল নাকি হোয়াট ইজ দিস? অন অ্যাকাউন্টে সেলস মিনস হোয়াট? অল অফ দিস আর অল সেলস, ক্রেডিট সেল। ঠিক আছে, এখন ক্রেডিট সেলের ব্যাপারে কি বলা হচ্ছে? ইট ইজ সেইড দ্যাট যে সেলসটা আমি ফর এক্সাম্পল এপ্রিলে করছি, তার 70% কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেল। মানে এপ্রিলে যে সেলটা করেছি তার 70% কালেকশন হবে কোন মান্থে? এখানে কত কালেক্ট হবে এপ্রিলে? এপ্রিলে সেলসে কত পার্সেন্ট কালেক্ট হবে? 70%। তাহলে আরো কত পার্সেন্ট রয়ে গেল? 30%। এই 30% কখন কালেক্ট হবে? এটা বলা হচ্ছে এটা কালেক্ট হবে ফলোয়িং মান্থে। এখন ফলোয়িং মান্থ কোনটা? এপ্রিলে পরে মে স্যার। মে। সো এই এপ্রিলের যে সেলসটা হচ্ছে তার 30% কালেকশন হবে কখন? মেতে। আবার মেতে তাহলে মেয়ের মেয়ের একটা সেলস আছে না? মেয়ের সেলসের 70% কখন কালেক্ট হবে? মেতে। আর আপনার মেয়ের সেলসের 30% কখন কালেক্ট হবে? জুনে। ঠিক আছে, এখন আপনাকে রিসিভেবলস এর ট্র্যাকটা রাখার জন্য আপনাকে আগের মান্থের, যেহেতু আপনি একটা রোলিং বাজেট করছেন, আপনাকে বলা হচ্ছে যে আপনি যেই পিরিয়ডের বাজেট করছেন এর আগের মান্থে, আগের মান্থ কি ছিল? আমরা তো বাজেট করছি এপ্রিল মে জুন। আগের মান্থে কি ছিল? মার্চ ছিল। মার্চের 31st আমার রিসিভেবলস এর ব্যালেন্স ছিল 30,000। সেটা কেন দেওয়া আছে? হোয়াট ডু থিঙ্ক? তাহলে এটা কখন কালেক্ট হবে? রিসিভেবল যদি এপ্রিলে এটা থেকে থাকে, এটা কবে কালেক্ট হবে? সরি, মার্চে যদি থেকে থাকে, এটা কবে কালেক্ট হবে? আমরা এখানে এই যে ফর এক্সাম্পল এপ্রিলে, এপ্রিল যদি আমরা ক্লোজ করতাম তাহলে এপ্রিলে রিসিভেবলস কত থেকে যেত? 30% থেকে যেত না? এই 30% কবে কালেক্ট হতো? মেতে কালেক্ট হতো অ্যাকর্ডিং টু দিস পলিসি। তাহলে মার্চে যদি রিসিভেবলস থেকে থাকে, এটা কবে কালেক্ট হওয়াটা এক্সপেক্টেড? এপ্রিল। এপ্রিলে কালেক্ট হবে। ঠিক আছে, সেই জন্য দেওয়া আছে। তো এসে যে রিসিভেবলস আমরা যখন ক্যাশ কালেকশনের জন্য কি করছি, বাজেট করছি, কালেকশন ফ্রম সাপ্লায়ার্স, আমার কিন্তু এই তিনটা মান থাকছে অ্যাজ ইউজুয়াল কনস্টিটিউয়েন্ট অফ দ্য কোয়ার্টার। আমার রিসিভেবলস এর ব্যালেন্স থাকছে যেটাতে আমি শুরু করছি 30,000। এটা কি কালেকশন? এটা কি হয়েছে? কালেকশন হয়েছে। এখন এরপর আমি এখানে কি লিখবো? এরপর আমি লিখবো যে ক্যাশ কালেকশন এপ্রিলের সেলস এর 70%। আর এপ্রিলের সেলস এর 30% কোথায় আসবে? মেতে আসবে। এপ্রিলের সেলস কত ছিল? ক্যান ইউ রিকল দ্য নাম্বার? এপ্রিলের সেলস কত ছিল? রেভিনিউ 200,000। 200,000 এর 70% কত? হোয়াট ডু থিঙ্ক? 200,000 এর 140। 70% কত? 140,000। তাহলে এপ্রিলের সেলস এর 140,000 কবে কালেক্ট হবে? এপ্রিলে। আর রিমেনিং কত থেকে গেল? 30%। এই 30% কবে কালেক্ট হবে? কোন মান্থ আমি লিখবো? মে। মেতে লিখবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এপ্রিলে টোটাল কালেকশন কি হবে? এই যে 140,000 প্লাস 30,000, তাহলে কত হবে? ওয়ান 170,000. সেভেন্টি থাউজেন্ড আর মেতে আমার সেল হয়েছিল কতটুকু? 500,000। 500,000 70% কত? 350,000। এটা কবে কালেক্ট হবে? মেতে। আর 30% কবে কালেক্ট হবে? জুন. জুনে। তাহলে কতটুকু থেকে গেল? 150,000 আর 500,000 30%, এটা কবে কালেক্ট হবে? জুনে। ঠিক আছে, আচ্ছা। এবার জুনের সেলস কত? জুনের সেলস হচ্ছে কত? 300,000। 300,000 কত পার্সেন্ট জুনে কালেক্ট হবে? ক্যান ইউ টেল মি দ্য নাম্বার? বলেন। 300,000 এর 70% কত?
210,000। 2,10,000 মতো। হ্যাঁ, আর 90, আর কত রিমেনিং থেকে গেল কত? 90,000 নাইনটি পরের থাউজেন্ড মাসে, থেকে গেল। তাহলে জুলাই 90,000 কিন্তু হবে। রিসিভেবলস ব্যালেন্স থেকে যাচ্ছে। আমরা কিন্তু ক্যাশ কালেকশন নিয়ে কথা বলছি। তো এই 90,000টা কবে কালেক্ট হবে? এটা কি কারেন্ট কোয়ার্টারের মধ্যে আছে নাকি পরের কোয়ার্টারে চলে যাবে? পরের কোয়ার্টারে। পরের কোয়ার্টারে। এটা হচ্ছে কোন মান্থে যাবে? জুলাইতে যাবে। সো এটা কিন্তু আমার এস্টিমেশনের বাইরে। আমার এস্টিমেশন কিন্তু জুন পর্যন্ত। বোঝা গেছে? জি স্যার। ইটস লাইক যে আমি মার্চের ফিগার যেভাবে এপ্রিলে কালেক্ট করেছি, এই যে জুনের ফিগারটা কোথায় কালেক্ট হবে? জুলাইতে কালেক্ট হবে। সো লেটস সি দ্য নাম্বার ফর্মালি। এই সি দ্য নাম্বার, আমরা এটা এভাবে লিখেছি একটু আগে। ওকে, সো এপ্রিল সেলসকে আমরা এভাবে লিখি। সো এটা হচ্ছে মান্থ গুলো আপনাকে সেপারেট করার জন্য এইভাবে লেখা আছে। ইউ ক্যান ফলো দিস স্ট্রাকচার, যে কবে কত কালেক্ট হবে। মানে আপনাকে মান্থ ওয়াইজ আপনাকে কি করতে হবে না, এভাবে আবার সেপারেট করতে হবে না। ইটস জাস্ট ফর শোয়িং দ্য ক্যালকুলেশন, না আমরা যে ক্যালকুলেশন গুলো মাত্র করলাম। ওকে। আর কোয়ার্টারে যদি আপনাকে ক্যাশ কালেকশন কাউন্ট করতে হয় কোয়ার্টারে, তাহলে আপনি কি করবেন? এগুলো তিনটাকে কি করতে হবে? সাম আপ করতে হবে। মানে এখানে আমরা যখন কি করব, এই যে কমপ্লিট ফিগার যখন আমরা পেয়ে গেলাম, তখন আমরা কি করছি? এগুলো সবগুলো ক্যাশ কালেকশন। ঠিক আছে, এগুলো সবগুলো সামারি করলে আপনি কি পাবেন? কোয়ার্টারলি পাবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যখন সেলস থেকে তাহলে ক্যাশ কালেকশন কেমন হবে সেটা আমরা মোটামুটি জেনে গেলাম। এখন সেলসটা কি পসিবল প্রোডাকশন ছাড়া? আপনি কি সেল করবেন? ফর এক্সাম্পল আপনি মজো সেল করবেন, এখন মজোটা আপনাকে প্রডিউস করতে হবে না? এখন আপনি কি বানানোর পরে সেলস টার্গেট করেন নাকি সেলস টার্গেট করার পরে প্রডিউস করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক, হুইচ ওয়ান ইজ টু বি ডান? বানানোর পরে সেল করা। বানানোর পরে সেল করা। ডু ইউ থিঙ্ক দ্য কোম্পানি ওয়ার্ক লাইক দ্যাট? কোম্পানি ওয়ার্কস ইন দ্যাট প্র্যাকটিস? হোয়াট ডু থিঙ্ক? ইজ দের এনি আদার অপিনিয়ন? মানে কোম্পানি যেটা করে না, আমি জানি না যে আমি কতটুকু সেল করতে পারবো, আমি বানিয়ে বসে থাকলাম, ডিসপ্লেতে রাখলাম, তখন আমার কি হবে? লস হবে। লস হবে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, হুইচ শুড বি ডান? আগে আমাকে সেলস টার্গেট করতে হবে, তারপর আমাকে প্রোডাকশনে যেতে হবে। ঠিক আছে। জি স্যার। ওকে, দ্যাট ইজ দ্য ওয়ে হুইচ অলমোস্ট অল ফলো। ঠিক আছে। আর যারা এটা ফলো করে না তাদের কি হবে? তাদের কিন্তু প্রবলেম হবে। So, আমরা সেটা নিয়ে আর ডিসকাস করতে যাচ্ছি না। So, আমরা মোটামুটি সেলস বাজেটের এক্সপেক্টেড ক্যাশ কালেকশন কমপ্লিট করেছি। এখন আমাকে বাজেটের সেলসটা মিট আপ করতে আমাকে কি করতে হবে? প্রোডাকশনের জন্য বাজেট করতে হবে। So, আমি যখন প্রোডাকশনের জন্য বাজেট করব, তো আমাকে এই রিলেটেড কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু দেখি। The management at Royal Company wants ending inventory to be equal to 20% of the following month's budgeted sales in unit. So আমাদেরকে কিন্তু আগে সেলস এর ইউনিট গুলো দেওয়া ছিল। সো এখানে যেটা একটা অ্যাজাম্পশন বলা হচ্ছে যে কোম্পানি যেটা চায়, আহ, প্রত্যেক মান্থে পরের মান্থের সেলস এর ইউনিটের 20% এন্ডিং ইনভেন্টরি থাকা লাগবে। এবং মার্চ 31-এ আমার 4,000 ইউনিট কি ছিল? ইনভেন্টরি ছিল। এখন এটার বেসিসে আমরা প্রোডাকশন বাজেট কিভাবে করব? সো আমরা প্রোডাকশন বাজেট মিনস আপনার কোম্পানি কি করে? নিজে ম্যানুফ্যাকচার করে যে প্রোডাক্টটা সেল করে। সো লিটল বিট ডিটেইলড। আর যে কোম্পানিগুলো আমরা মার্চেন্ডাইজ কোম্পানির এক্সাম্পল দিয়েছিলাম, কাইন্ড অফ রিটেল শপ যারা পারচেস করে, সুপার স্টোর, ওয়ালমার্ট, অ্যামাজন, এই ধরনের, বা চাল ডাল, এরা ডিরেক্টলি পারচেস করে উইথাউট মেকিং এনি ফার্দার প্রসেসিং, দে মেক দ্য সেলস।
সো তাদের জন্য কিন্তু ম্যাটেরিয়ালস, লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এরকম বাজেটগুলো হবে না। এগুলো হবে কাদের জন্য? যারা ম্যানুফ্যাকচার করে তাদের জন্য। সো আমরা যে কোম্পানি এক্সাম্পল দিচ্ছি এটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই জন্য তাদের আপনি ম্যাটেরিয়ালস, লেবার এগুলো দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, সো লেট মি শো ইউ দ্য সেলস কোয়ান্টিটি হোয়াট উই গট আর্লিয়ার ফ্রম দ্য কোয়েশ্চেন। এখন এই নাম্বারগুলো আমার কেন লাগবে? কারণ হচ্ছে এখান থেকে আমাকে এন্ডিং ইনভেন্টরি জানা লাগবে। এখন এন্ডিং ইনভেন্টরি কেন জানা লাগবে? ক্যান ইউ রিকল আপনার সামথিং উই শোড ইউ আর্লিয়ার, যে বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি, তারপর আপনি কি পান? এটা হচ্ছে কি অ্যাভেলেবল ফর সেল। আর এটা কি কতটুকু সেল হলো, নাকি অ্যাভেলেবল ফর সেল থেকে এন্ডিং ইনভেন্টরি যদি আপনি মাইনাস করেন, আমরা নাম্বার মানে আমরা ফর এক্সাম্পল আপনার শুরুতে 100 ছিল, আপনি প্রকিউর করেছেন 20, তাহলে আপনার অ্যাভেলেবল সেলস ইউনিট কত? 120। আপনার ইনভেন্টরি থেকে গেল 30, তাহলে আপনি সেল করেছেন কত বলেন? কত 90। সেল করেছেন? 90। ঠিক আছে, এখানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আহ, আপনার এখানে আমরা বিগিনিং বলেছি 20, আর আপনি প্রডিউস করেছেন 100। এখন আমরা যেটা জানতে চাই আপনার প্রডিউস কত করা উচিত। এখন প্রডিউস কত করা উচিত এটা আপনি কিভাবে পেতে পারেন? যদি আপনার কাছে সেলস এর টার্গেট যেটা 120, এন্ডিং ইনভেন্টরি এটা যদি জানা থাকে, এবং বিগিনিং ইনভেন্টরি এটাও যদি আপনার জানা থাকে, মানে এন্ডিংটা তো এই পিরিয়ডে যেটা এন্ডিং সেটা পরের পিরিয়ডে কি বিগিনিং না? হোয়াট ডু থিঙ্ক? জি ইয়েস স্যার। স্যার। আচ্ছা, এই নাম্বারগুলো যদি জানা থাকে তাহলে আপনি কতটুকু আপনাকে প্রডিউস করা লাগবে সেটা আপনি পেয়ে যাবেন, রাইট? সো উই আর ওয়ার্কিং ইন দ্যাট ওয়ে, মানে রিভার্স ওয়ে। সো জাস্ট থিঙ্ক অফ যে আমি যদি এটা আমরা কি লিখেছিলাম, ক্যান রিকল? আমাকে বলেন তো এটা আমি কি লিখেছিলাম? 90। এটা হচ্ছে আপনার সেল। সেলস ধরে নেন। আচ্ছা, এটা আপনার কি ছিল? 30 এন্ডিং ইনভেন্টরি। এটা আপনার কি ছিল? অ্যাভেলেবল ফর সেল। আর এটা আপনার কি ছিল? বিগিনিং ইনভেন্টরি। এটা আপনার কি ছিল? প্রোডাকশন। এখন আপনি সেলস এর সাথে যদি এন্ডিং ইনভেন্টরি কি করেন, প্লাস করেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? এই যে অ্যাভেলেবল ফর সেল বা টোটাল নিডস এই নাম্বারটা পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনি বিগিনিং ইনভেন্টরি মাইনাস করেন, আপনি কি পেয়ে যাবেন? প্রোডাকশন পেয়ে যাবেন। ফলো দিস। এটা যদি না বোঝেন তাহলে কিন্তু পরের নাম্বারগুলো আপনার কাছে কনফিউজিং লাগবে। এটা বুঝছেন কিনা দেখেন। আপনার টার্গেট সেলস এর সাথে যদি আপনি এন্ডিং ইনভেন্টরি প্লাস করেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন? আপনার কতটুকু প্রোডাকশন লাগবে সেটা পেয়ে যাবেন। না, কতটুকু প্রোডাকশন না, কতটুকু আপনার অ্যাভেলেবল রাখতে হবে সেটা পাবেন। বাট সবগুলো যতটুকু অ্যাভেলেবল রাখতে হবে ততগুলো তো আপনার প্রডিউস করা লাগবে না, কারণ আপনার তো আগে থেকে ইনভেন্টরি আছে। So, আপনার প্রডিউস করা লাগবে কতটুকু? যতটুকু আপনার নাই ততটুকু। So, কতটুকু আপনার নাই, যতটুকু আপনার লাগবে মাইনাস, মাইনাস হোয়াট? মানে বিগিনিং ইনফিনিটি যতটুকু বিগিনিং আছে। ইনভেন্টরি। পারফেক্ট, হ্যাঁ। তো এই ইকুয়েশনটাকে বুঝতে পেরেছেন? দিস ইজ সামথিং সাটল অ্যান্ড ভেরি ক্রিটিক্যাল, এবং এইগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তো আমরা বাজেটেড সেলস গুলো রাখলাম 20,000, 50,000, 30,000, এটা আমাদেরকে কোশ্চেনে দেওয়া ছিল। ক্যান ইউ রিকল কি বলা হয়েছিল একটু আগে? যে পরের মান্থের 20% আমার কারেন্ট মান্থে কি রাখতে হবে? আমার বিগিনিং ইনভেন্টরি রাখতে, এন্ডিং ইনভেন্টরি রাখতে হবে।
পরের মান্থে সেলস এর ইউনিটে 20%, এই মান্থে কি রাখতে হবে? এন্ডিং ইনভেন্টরি রাখতে হবে। এখন আমাকে বলেন তো এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি আমি কত রাখবো? পরের মান্থে 20%, সো পরের মান্থে 50,000 যদি সেলস ইউনিট হয়, এই মান্থে এন্ডিং ইনভেন্টরি কত হবে? 10,000। ইউ এগ্রি? এখানে কি হবে? 3,000। আর জুন মাসের একটা সেলস ইউনিট বলা ছিল না, এই যে আমরা এখানে টার্গেট করেছিলাম, কত ছিল? ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা কিছু নাম্বারকে স্কিপ করে আসছিলাম। ইউ আর নাও ইউজিং দ্যাট নাম্বার। এই যে জুলাইয়ের 25,000 ছিল। তো 25,000 এর 20% কত হয়? এটা কি 20%? 10% না, আমি এখানে এটা এটা 10% লিখেছি। 6,000। আহ, আপনার এটা ঠিক আছে, এটা হবে কত? 6,000 না? Yes, sir. আচ্ছা। আর জুলাইয়ের সেলস কত দেখে আসলাম? 25,000। জুলাই সেলস Yes, sir. আমরা কত দেখে আসলাম? জুলাই সেলস আমরা কত দেখে আসলাম? এই যে 25,000, এটার 20% কত? এটা 20% হচ্ছে কত? 5,000, রাইট? তো এটার 5,000 কি এখানকার এন্ডিং ইনভেন্টরি হবে। ডু ইউ এগ্রি? এখন এটা যখন আপনি অ্যাড করবেন, বাজেটেড সেলস এর সাথে এন্ডিং ইনভেন্টরি যখন অ্যাড করবেন, তাহলে আপনি কি পাবেন? আপনার কত রাখতে হবে? তাহলে আপনার এখানে কত রাখতে হবে? এটা 30,000, এভাবে ক্যালকুলেশনটা হবে। আর আপনার এখানে কি একটা বিগিনিং ইনভেন্টরি ছিল না, যেটা মার্চ মাসের এন্ডিং ছিল? সেটা কত একটু আগে বলা ছিল না, এই যে 4,000, যেটা মার্চের এন্ডিং ইনভেন্টরি। এটা এপ্রিলের জন্য কি বিগিনিং না? এটা এখানে কি হবে? এপ্রিলের জন্য বিগিনিং। আর এপ্রিলের যেটা এন্ডিং, এটা মে মাসের জন্য কি হবে? বিগিনিং হবে না? আর মে মাসের যেটা এন্ডিং, এটা জুন মাসের জন্য বিগিনিং হবে না? ইউ এগ্রি? নাম্বারগুলো বুঝতে পারছেন আমরা কিভাবে লিখছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা, আমাদের প্রয়োজন হচ্ছে 30,000, আমার আগে থেকে ছিল 4,000, এখন আমাকে কত প্রডিউস করতে হবে? 26, এখানে হবে 26, 26, আর এখানে 46, 46। এখানে 29, নাকি? এইভাবে। আর এগুলো হচ্ছে কোয়ার্টারলি, হচ্ছে টোটাল, টোটাল করলে যা আসে তা। তো লেটস ভেরিফাই যে আমরা ঠিক মতো করেছি কিনা। ঠিক আছে, বোঝা গেছে নাম্বারগুলো? আচ্ছা, আমরা তাহলে আমার প্রতি মান্থে রিকোয়ার্ড প্রোডাকশন কত, এটা পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে? এই প্রোডাকশন আমার কেন কাজে লাগবে? কারণ হচ্ছে যতটুকু আমার প্রোডাকশন করা লাগবে, এই অনুযায়ী আমাকে ম্যাটেরিয়ালস কেনা লাগবে। বোঝা গেছে? আমি জি স্যার। যদি প্রোডাকশনের বাইরে ম্যাটেরিয়ালস কিনি, আমার কি হবে? খরচ বেশি হবে, আমার স্টোরেজ নষ্ট হবে। আর প্রোডাকশনের যে যদি কম কম কিনি, তাহলে তো আমি প্রোডাকশন করতে পারবো না, সেলস টার্গেট অ্যাচিভ করতে পারবো না। সো এগুলো সিনক্রোনাইজেশনটা বুঝতে পারছেন? হাউ দিস আর ভেরি মাচ কানেক্টেড। সো আমরা এবার ম্যাটেরিয়ালস, লেবার, এগুলো এই বাজেটগুলোতে যাব। বলা হচ্ছে যে রয়্যাল কোম্পানিটা 5 pounds অফ ম্যাটেরিয়াল আর রিকোয়ার্ড পার ইউনিট অফ প্রোডাক্ট। হোয়াট ডাজ ইট মিন? এই কোম্পানিটা যে প্রোডাক্টটা সেল করে, এই প্রোডাক্টটা বানানোর জন্য তাকে কি করতে হয়? 5 পাউন্ডের ম্যাটেরিয়াল কিনতে হয়। এই পাউন্ড কিন্তু আপনার, এই আপনার কি বলে, পাউন্ড স্টার্লিং না। এই পাউন্ড হচ্ছে কিলো। ওই যে আপনার পাউন্ড কিলো আছে না, ওয়েট, ওয়েটের কথা বলা হচ্ছে। 5 পাউন্ডে কি লাগে? ম্যাটেরিয়ালস লাগে।
আর ম্যানেজমেন্ট বলছে যে ম্যানেজমেন্ট ওয়ান্টস ম্যাটেরিয়াল অন হ্যান্ড এট দ্য এন্ড অফ ইচ মান্থ ইকুয়াল টু 10% অফ দ্য ফলোইং মান্থস প্রোডাকশন। এখন একটু আগে যে আমরা ফিনিশড প্রোডাক্টের ব্যাপারে যে এই ধরনের ইনভেন্টরি চাচ্ছিলাম, ঠিক একইভাবে কোম্পানির প্রোডাকশন ডিপার্টমেন্ট চাই তার যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস সেটা যেন কারেন্ট মান্থে কিছু কি থাকে, এক্সেস থাকে। এক্সেসটা কতটুকু বা ইনভেন্টরি কতটুকু থাকতে হবে পরের মান্থের, না পরের মান্থের না, কারেন্ট মান্থ, আচ্ছা হ্যাঁ পরের মান্থে ফলোইং মান্থের যে প্রোডাকশন হবে এটা তো আমরা পেয়েছি, প্রোডাকশন কতটুকু লাগবে পরের মান্থে, প্রোডাকশনের 10% এই মান্থে কি থাকা লাগবে, ম্যাটেরিয়ালস থাকা লাগবে। এটা ম্যাটেরিয়ালস এর প্রোডাকশনের, ঠিক আছে। আচ্ছা, আর মার্চ 31-এ 30,000 পাউন্ড অফ ম্যাটেরিয়াল কি আছে, অ্যাভেলেবল আছে, এবং ম্যাটেরিয়ালের কস্ট বলা আছে 0.4 পার পাউন্ড। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন যে বাজেটটা করতে হবে, দ্যাট বাজেট ইজ অ্যাকচুয়ালি ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট। সো এটা আমাদের প্রোডাকশনের জন্য অবভিয়াসলি প্রয়োজন হবে। সো আমরা চেষ্টা করি। সো অলরেডি ইউ আর অলরেডি ডান যে আমরা এই নাম্বারগুলো কিভাবে ক্যালকুলেট করেছি। এগুলো হচ্ছে আমাদের প্রোডাকশনের কোয়ান্টিটি। কিসের প্রোডাকশন? ফিনিশড প্রোডাক্টের প্রোডাকশন। ইউ ক্যান থিঙ্ক অফ, আমরা মজুর কথা বলেছি তো, সে মজুর যে ফিনিশড প্রোডাক্টটা, এটার প্রোডাকশন হচ্ছে এগুলা। বাট এটা বানাতে ফর এক্সাম্পল আমি এজিউম করে নিচ্ছি যে এটা বানাতে যে আপনার সিরাপ লাগে, এই সিরাপটা হচ্ছে কতটুকু করে, সে আমার 5 পাউন্ড করে সিরাপ লাগে, আমি এজিউম করে নিলাম ফর সিম্পলিসিটি। সেটা হচ্ছে তাদের, আমি বলেছিলাম যে তাদের ইউনিট গুলো কিভাবে কাউন্ট করা হয়, তাদের ইউনিট গুলো কাউন্ট করা হয় কিসের বেসিসে, কেসের বেসিসে। সো পার কেস আমি ধরে নিলাম আমার কত পাউন্ড সিরাপ লাগবে, 5 পাউন্ডের সিরাপ লাগবে। তো এই সিরাপটা আমি কতটুকু প্রডিউস করব, এটার বাজেট আমরা এই মাত্র করছি, যেটাকে আমরা বলছি যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট। আমরা কিন্তু এখন ফিনিশ প্রোডাক্টের প্রোডাকশনের বাজেট করছি না, সেটা কিন্তু আমরা অলরেডি করেছি। আমরা এখন যেটা জানতে চাইছি যে আমার ম্যাটেরিয়ালস, এটা আমার কতটুকু কেনা লাগবে কোন মান্থে, মানে আমার সিরাপটা কতটুকু কেনা লাগবে বেসড অন দা প্রোডাকশন অফ দা ফিনিশড প্রোডাক্ট। আচ্ছা, ক্যান ইউ রিকল যে পার ইউনিটে আমার কতটুকু করে ম্যাটেরিয়ালস লাগছিল? ক্যান ইউ রিকল? একটু আগে আমরা বললাম না, মানে প্রত্যেকটা ফিনিশড প্রোডাক্টের জন্য আমার কতটুকু করে ম্যাটেরিয়াল লাগে, আমরা এখানে একটা নাম্বার বলেছিলাম না, এই যে 5 পাউন্ড করে। তাহলে 5 পাউন্ড করে যদি লাগে, এই যে প্রত্যেকটাতে যদি 5 পাউন্ড করে লাগে, তাহলে আমার টোটাল ম্যাটেরিয়ালস কত লাগবে? 5 multiplied by 26,000, 5 multiplied by 46,000, 5 multiplied by 29,000। সেটা আমার কি হবে, প্রোডাকশন নিট হবে। কিসের প্রোডাকশন? ম্যাটেরিয়ালস এর প্রোডাকশন। মানে আমাদের কেসে সিরাপ বলতে পারেন। ক্লিয়ার? মজার কেসে। এম আই ক্লিয়ার? গুড টু গো? আচ্ছা, তাহলে দিস আর দিস নাম্বার, ঠিক আছে। এখন আমাদেরকে বলা হচ্ছে না যে প্রোডাকশন ম্যানেজার কি চাই। প্রোডাকশন ম্যানেজার চাই পরের মাসের যে প্রোডাকশন, তার 10% কি থাকতে হবে, এই মান্থের এন্ডিং ইনভেন্টরি থাকতে হবে। সো পরের মান্থের প্রোডাকশন কত? 230,000। তাহলে এই মান্থের এন্ডিং ইনভেন্টরি কত হবে, হোয়াট ডু থিঙ্ক? পরের মান্থের প্রোডাকশন 145,000, তাহলে আগের মান্থের এন্ডিং ইনভেন্টরি কত হবে? 20% করে নাকি? নাকি 10? এখানে কত, 10 না? 20 ছিল ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রে, ও আর সেম। এখন তো আমরা করছি ম্যাটেরিয়াল বাজেট। সো কত করে থাকা লাগবে, 10%। সো 230,000 এ 10% কত? 23,000। 23,000। এখানে কত? 14,500। এখানে ফিগারটা কিভাবে পাবো? কেন রিকল যে জুলাইয়ের জন্য আমরা প্রোডাকশন ক্যালকুলেট করেছিলাম, জুলাইয়ের জন্য আমরা কিভাবে করেছিলাম? এই জুলাইয়ের জন্য আমরা করেছিলাম, জুলাইয়ের সেলস কত ছিল, কেন রিকল?
আহ, জুলাইটা আমাদেরকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে। জুলাইয়ের সেলস ছিল কত? জুলাইয়ের সেলস ছিল 25,000। তাহলে জুলাইয়ের প্রোডাকশন কত হবে? জুলাইয়ের জন্য প্রোডাকশন কি হবে? এইভাবে কাউন্ট করেন। জুলাইয়ের সেলস হচ্ছে 25,000 ইউনিট। তারপর জুলাইয়ের জন্য এন্ডিং ইনভেন্টরি কত হবে? এন্ডিং ইনভেন্টরি হচ্ছে অগাস্টের 20%, নাকি? ক্যান ইউ রিকল যে এন্ডিং ইনভেন্টরি হবে পরের মান্থে 20%? তাহলে অগাস্টের সেলস কত? নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে পরের মান্থগুলো কেন দেওয়া হয়েছিল। 15,000, 15,000 20% কত? 3,000, নাকি? আমরা কোথায় লিখেছি এটা? এখানে 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 যে 3,000 এন্ডিং ইনভেন্টরি, তাই না? আচ্ছা, তাহলে টোটাল নিট কত? 28,000। আর আমার আগে থেকে এখানে এখানে কি আছে? বিগিনিং আছে না? এই যে এটা আমার এই মান্থের জন্য কি হবে? বিগিনিং না? তাহলে 5,000। তাহলে 28 থেকে 5 গেলে কত? 23,000 কি প্রোডাকশন। তাহলে 23,000 যদি প্রোডাকশন হয় কোন মান্থে? কোথায় গেলাম আমরা? হুম। তো আমরা, আচ্ছা, ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর বাজেট আমরা কোথায় ছিলাম? হ্যাঁ। So, আমরা যেটা বলতে চাইছি যে 23,000 এর জন্য 23,000 এর জন্য 5 করে কি থাকা লাগবে? 23,000 হচ্ছে প্রোডাকশন। এখন পরের মান্থের যেটা ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর ব্যাপারে বলা ছিল যে পরের মান্থের মানে আমরা জুলাই কাজটা কেন করেছি? কারণ জুন মাসের এন্ডিং ইনভেন্টরি, কিসের? ম্যাটেরিয়ালস এর ইনভেন্টরি কত হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে ফলোয়িং মান্থের প্রোডাকশনের 10%। তাহলে জুলাইয়ের প্রোডাকশন আমরা কত পেলাম? 23,000। সো 23,000 এর 23,000 এর আমার, দাঁড়ান। আচ্ছা, আমরা আগে একটা একটা কমপ্লিট করি, আমরা একসাথে সব ট্র্যাক রাখতে পারবো না। আচ্ছা, এটা আমরা অলরেডি করেছি এখানে। আমরা এপ্রিলের ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি 10%, মের ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি হচ্ছে পরের মান্থে কত পার্সেন্ট? আহ এটা 10%। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জুলাইতে আমার প্রোডাকশন কত হবে? 23,000 মাল্টিপ্লাইড বাই 5 কত হয় এটা? 0.005। এটা দেখেন তো। এটা হচ্ছে জুলাইয়ের প্রোডাকশন। কিসের প্রোডাকশন? ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর প্রোডাকশন। আমি এখানে লিখে রাখলাম। জুলাইয়ের জন্য এটা কত হবে? 115000। এটা আমরা অলরেডি দেখিয়েছি যে কিভাবে ক্যালকুলেট করছে। এটা 10% কি থাকা লাগবে? কারেন্ট মান্থে এন্ডিং ইনভেন্টরি, তাহলে কত হবে? 11,500। ঠিক আছে? আমি সি আমরা এটা ঠিক মতো করেছি কিনা। সি ঠিক আছে। আর টোটাল নিডেড এটা। আর টোটাল আমার আগে থেকে কি ছিল? বিগিনিং ছিল। ডিরেক্ট ম্যাটেরিয়ালেরও কি ছিল? বিগিনিং ছিল। সো ইউ প্রবাবলি ক্যান রিকল যে এপ্রিলের জন্য বিগিনিং কোনটা হবে? মার্চে যেটা এন্ডিং ছিল সেটা। মার্চ এন্ডিং কত ছিল? এটা বলা ছিল 13,000। এই 13,000 যখন আমরা কি করব, আপনার আমার
মাইনাস করব, তখন আমি পাবো যে আমাকে সিরাপ কতটুকু বানাতে হবে। সো আন্ডারস্ট্যান্ড, দুটো বাজেটের মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে ফিনিশড প্রোডাক্ট কতটুকু বানাতে হবে, আর একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস কতটুকু বানাতে হবে। সো ডিরেক্ট ম্যাটেরিয়ালস বানাতে হবে মিনস হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস কতটুকু পারচেজ করতে হবে। বোঝা গেছে? আপনি ডিরেক্ট ম্যাটেরিয়ালস বানান না, আপনি বানানো হচ্ছে ফিনিশড প্রোডাক্ট। বাট এই বাজেটেড ফিনিশড প্রোডাক্ট বানাতে আপনাকে কতটুকু ডিরেক্ট ম্যাটেরিয়ালস পারচেজ করতে হবে। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য আইডিয়া হিয়ার। ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট, এতটুকুতে কারো কোনো কনফিউশন, কোনো নাম্বারে কনফিউশন থাকলে বলেন, উইল রিপিট হিয়ার। এগুলো কিন্তু পরে আমরা আবার রিপিট করতে যাব না, কারণ দিস ইজ টু বিগ অ্যান্ড টু ডিটেইলড। আপনি পরবর্তী এখানে কোনো নাম্বারে এতটুকু পর্যন্ত আমরা আসছি, এখানে কোনো কনফিউশন থাকলে বলেন, কোনো নাম্বারে ফিল ফ্রি, তাহলে আমরা কিন্তু আপনাকে ব্যাকওয়ার্ড দেখাতে পারবো। মাস্টার বাজেট আমরা স্যার দেখিয়েছি বুঝেছি। 10টা বা। হ্যাঁ, বলেন। এনিওয়ান উইথ এনি অফ দিস নাম্বার, যে নাম্বারটা কিভাবে করা হলো এটা নিয়ে কনফিউশন এতটুকু পর্যন্ত? নো স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এরপরে হোয়াট ডু ইউ এক্সপেক্ট, ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর পরে কি থাকে? ম্যাটেরিয়ালস থাকলে কি প্রোডাকশন হয়ে যায়? ম্যাটেরিয়ালস কে কি করতে হয়? ম্যাটেরিয়ালস কে প্রোডাক্ট বানানোর জন্য, সিরাপ থেকে মজু বানানোর জন্য কি করতে হবে বলেন? প্রোডাকশনে যাওয়া লাগবে, কনভার্সন করা লাগবে। পড়েছেন না কনভার্সন? কনভার্সনে কি কি থাকে, কি কি নেওয়া লাগবে? ডিরেক্ট লেবার বাজেট করা লাগবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে বাজেট করা লাগবে। তাহলে পরেরটা কি হবে? পরের বাজেটটা কিসের হবে? ডিরেক্ট লেবারের। আমরা দেখি ডিরেক্ট লেবারের ব্যাপারে কি বলা আছে। আচ্ছা, এটার আগে আমরা ম্যাটেরিয়ালস এর ক্যাশ পেমেন্টের কথা বলা হচ্ছে। আপনার মানে আই মিন, আপনি যে ম্যাটেরিয়ালস গুলো যাদের কাছ থেকে পারচেস করবেন, মানে সাপ্লায়ার্সদের কাছ থেকে পারচেস করবেন, এটা তো আপনার কতটুকু পারচেস করবেন সেটা। বাট তাদেরকে আপনি কিভাবে পেমেন্ট করবেন, সেটা কি আপনি পুরোপুরি ক্যাশে পেমেন্ট করবেন? পুরোপুরি তো আপনি ক্যাশে পেমেন্ট করবেন না, কিছু পেমেন্ট করবেন ক্রেডিটে, কিছু পেমেন্ট করবেন ক্যাশে। তাহলে আপনি এটা আপনাকে কি করতে হবে, প্ল্যান করতে হবে। সো এটা আপনি কিভাবে প্ল্যান করবেন সেটার ব্যাপারে বলা হচ্ছে দিস ইনফরমেশন। প্রতি পাউন্ড, রিমেম্বার, এই নাম্বারগুলো কিসে আছে? আমাকে একটু বলেন তো, এই নাম্বারগুলো কিসে আছে? এটা কি ডলারে আছে নাকি পাউন্ডে আছে? মানে পাউন্ড মিন্স হচ্ছে কারেন্সি পাউন্ড না, মানে এই ওয়েটের পাউন্ড। এই নাম্বারগুলো কিসে আছে? কিসে আছে? এই নাম্বারগুলো আছে পাউন্ডে। এখন আপনি এগুলো পারচেস করতে গেলে আপনার ডলার অ্যামাউন্ট কত সেটা জানা লাগবে। সেই জন্য পরে ইনফরমেশনে কি কি বলা আছে, যে আপনার ম্যাটেরিয়ালস এর জন্য যে পাউন্ড, যে ম্যাটেরিয়ালস গুলো আপনি পারচেস করবেন, প্রত্যেক পাউন্ডে কত খরচ হয়? 40 সেন্টস খরচ হয়, $0.40। এবং বলা হচ্ছে যে 1/2 অফ এ মান্থস পারচেস ইজ পেইড ফর ইন দ্য মান্থ অফ পারচেস, দ্য আদার হাফ ইজ পেইড ইন দ্য ফলোইং মান্থ। হোয়াট ডাজ ইট মিন? এপ্রিলে আমাকে যতটুকু পারচেস করতে হবে তার 50% আমি পেমেন্ট করি এপ্রিলে, আর 50% আমি পেমেন্ট করি পরের মান্থে। এই ব্যাপারটাই বলা আছে। তো সেটা আমরা ক্যাশ কালেকশন যেভাবে করেছি, এখন আমরা ক্যাশ পেমেন্টটা করব। আর মার্চ 31-এ বলা আছে যে অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স আছে কত, 12,000। এখন এটা কেন বলা আছে? আপনি যদি উপরেরটা বুঝেন তাহলে এটা বুঝতে পারবেন। ইট মিনস যে মার্চে 50% পেমেন্ট করা হয়েছে, বাট বাকি 50% কবে পেমেন্ট করতে হবে? এটার পেমেন্ট কবে হবে? মার্চের ফলোইং মান্থ কোনটা? এপ্রিল। এপ্রিলে। লেটস সি, অ্যাকাউন্টস পেয়েবল এপ্রিল আছে কত, 12,000। আচ্ছা, এখন এপ্রিলে পারচেস করেছেন কত? একটু আগে আমরা ক্যালকুলেট করেছি না, এই যে 140,000। এখন পারচেসটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। 140,000, এটা হচ্ছে আমাকে এই পাউন্ডের ম্যাটেরিয়ালস কিনতে হবে। পার পাউন্ড যদি 0.40 করা হয়,
তাহলে এপ্রিল আমার কত টাকার পারচেস করতে হবে ম্যাটেরিয়ালস? ক্যান ইউ প্লিজ ক্যালকুলেট? পারবেন এপ্রিলে টোটাল কতটুকু পারচেস করতে হয়? একটু ক্যালকুলেট করবেন? এটা ক্যালকুলেট করলে হবে। আমি যেটা বলেছি আপনাকে, এই কোথায় গেল এটা? ইয়া, দিস ওয়ান 140,000 টোটাল পাউন্ড। এই পাউন্ড ফিফটি মানে সিক্স হচ্ছে কোনটা থাউজেন্ড আমি, হ্যাঁ, কত? 56,000। 56,000। এই 56,000টা কিসে আছে? এলবিএস নাকি ডলারে? বলেন। ডলারে। ডলারে, কারণ আপনি কি করেছেন? ডলার দিয়ে কি করেছেন? মাল্টিপ্লাই করেছেন এই জন্য। বাট আগে, আর এটা কিসে ছিল? এটা LBS. ছিল পাউন্ডে। ঠিক আছে, রাইট। এখন তাই আমরা এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে, আমার 56,000 পেমেন্ট কিভাবে পেলাম সেটা তো আমরা অলরেডি দেখিয়েছি। এখন 56,000 এর 50% আমরা কবে পেমেন্ট করব? কারেন্ট মান্থে। আর 50% কবে পেমেন্ট করব? পরের মান্থে। তাহলে কারেন্ট মান্থে পেমেন্ট করেছে কত? 28,000। আর 56,000 এর পরের মান্থে পেমেন্ট করেছে কত? 28,000। 20,000. এবং আমরা আরেকটা ক্যালকুলেশন করি। এই যে 221,500, এটার সাথে 0.4 মাল্টিপ্লাই করেন, কত আসে? 88,600. 88,600, দিস নাম্বার। এই Yes, sir. অ্যামাউন্টটার 50% আপনি কবে পেমেন্ট করবেন? মে মাসে। আর 50% কবে পেমেন্ট করবেন? June. জুন মাসে। এভাবে হচ্ছে ট্র্যাকটা হবে। সো ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর জন্য আপনি পেমেন্ট কিভাবে হচ্ছে সেটা আপনি পেয়ে গেলেন। সো আইডিয়া হচ্ছে, আহ, আমরা ম্যাটেরিয়ালস এর পেমেন্ট পেয়ে গেলাম। নেক্সট আমরা লেবারের পেমেন্টটা দেখে ফেলি কুইক। রয়্যাল বলছে যে তার প্রত্যেকটা প্রোডাক্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান লাইক দিস, ইচ ইউনিট অফ প্রোডাক্ট। এখন এখানে যদি আমি ইচ ইউনিট অফ ম্যাটেরিয়াল বলতাম, তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন ডিফারেন্ট হয়ে যেত। সো ইচ ইউনিট অফ প্রোডাক্ট বললে আপনাকে কোন ইউনিটের দিকে তাকাতে হবে? প্রোডাকশন ইউনিট নাকি ম্যাটেরিয়ালস এর পারচেস ইউনিট? কোনটা দেখতে হবে? লেবারের কস্টিং এর বেসিস কিসের বেসিসে দেওয়া আছে? প্রোডাকশনের বেসিসে। এই যে এটা, ক্যান ইউ রিকল দিস নাম্বার? এই নাম্বার গুলো কথা বলা হচ্ছে। ঠিক আছে। তো বলা হচ্ছে যে পার ইউনিট অফ প্রোডাক্টে তাকে কি করা লাগে? পার ইউনিট অফ প্রোডাক্টে আপনার 0.05 করে ডিরেক্ট লেবার লাগে। 0.5 মিনস হচ্ছে 3 মিনিট করে লেবার লাগে। এবং লেবার ক্যান বি আনস্কিল্ড বিকজ দ্য প্রোডাকশন প্রসেস ইজ রিলেটিভলি সিম্পল and the formal training is not required. But পার ওয়ার্কারকে আমার পেমেন্ট করতে হয় পার আওয়ার $10। এখন আমি ডিরেক্ট লেবারের বাজেট কিভাবে করব? ফর সিম্পলিসিটি আমি একটু করে ক্যালকুলেশন আপনাকে এখানে দেখাচ্ছি, সো দ্যাট ইউ ডোন্ট গেট লস যখন আপনি অনেকগুলো নাম্বার দেখবেন। 26,000 হচ্ছে প্রোডাকশন নাকি এপ্রিলের? ক্যান ইউ রিকল দিস নাম্বার? তাহলে 26,000 যদি প্রোডাকশন হয়, পার ইউনিটে আমার কত লেবার লাগছে? 0.05 নাকি? Ji, sir. এটা 0.05 আওয়ার্স। আওয়ার কেন লাগছে? কারণ আমাকে রেটটা কিসে দেওয়া আছে? আওয়ারে দেওয়া আছে। এখন একটু ক্যালকুলেট করেন এটা, এটা কত? 26,000 মাল্টিপ্লাইড বাই 0.05, 1,300. 1300। আমার কি লাগবে? ক্যান ইউ রিকল দিস? ডিএল, ডিরেক্ট লেবার আওয়ার্স। ক্যান ইউ রিকল দিস? আমরা এটা নিয়ে কাজ করেছিলাম। Ji, sir. ডিরেক্ট লেবার আওয়ার লাগবে কত? 1300। পার ডিরেক্ট লেবার আওয়ার আমার কত খরচ হয়? $10। তাহলে আমি যদি এটার সাথে 10 মাল্টিপ্লাই করি, আমি পেয়ে যাব এপ্রিলে আমার কতটুকু ডলার ডিরেক্ট লেবারের জন্য খরচ হবে? 13,000. 13,000। এখন এটা খরচ হবে যদি আমি লেবারদেরকে এপ্রিলেই পেমেন্ট করে ফেলি। এখন আমি, আমাকে যদি বলা থাকে
যে এপ্রিলে যে ডিরেক্ট লেবার তার 50% পেমেন্ট করা হয় এপ্রিলে, পরের মান্থে পেমেন্ট করা হয় বাকি 50%, তাহলে কি 13,000 এপ্রিলে পেমেন্ট হবে? না। না স্যার। আচ্ছা, নাও লেটস সি ডিরেক্ট লেবারের পেমেন্টটা কিরকম হবে। আমরা এটা ক্যালকুলেট করেছি, এটা ক্যালকুলেট করেছি, এটা ক্যালকুলেট করেছি। আওয়ারলি ওয়েজ রেট হচ্ছে কত ডলার করে? $10 করে। তাহলে এপ্রিলের ডিরেক্ট লেবারের জন্য ডিউ কত? 13,000, বাট পেমেন্টে, সো যেহেতু আর কিছু বলা নাই, আমরা ধরে নিব যে 13,000 কবে পেমেন্ট হচ্ছে? এপ্রিলে পেমেন্ট হচ্ছে। ঠিক আছে। সো আমরা দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট আছে, দেন আপনার সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ বাজেট আছে, এটা আমরা পরের ক্লাসে দেখবো।